শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপালে বর্তমানে গণ অভ্যুত্থানের পরে যা পরিস্থিতি সেই নিয়েই আজকের কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। স্যার, প্রথমে যে প্রশ্নটা রাখবো, নেপালের বর্তমান যা পরিস্থিতি তাতে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে বলা যায়, এবং এই যে গৃহযুদ্ধগুলো আমরা দেখছি সেখানে কি প্রতিবাদের একমাত্র মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে ফেসবুক, যেটা একটা আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমেই বেশিরভাগ এই আন্দোলন বা বিপ্লব, সোশ্যাল মিডিয়া বিপ্লব যেটা আমরা বলি, সেটা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। কি মনে করছেন? সোশ্যাল মিডিয়া একটা অল্টারনেটিভ যোগাযোগের মাধ্যম, অর্থাৎ মানুষের কথা বলা অনেক সময় রাষ্ট্রের যে একটা ভয়াবহতা থাকে, রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া থাকে, সোশ্যাল মিডিয়াতে সেই বাধ্যবাধকতাটা নেই। তো ওই মানুষ তার নিজের কথা, নিজের চিন্তা সবসময় প্রকাশ করতে পারে। এবং এটা আজকের যুগে যখন মানুষের মাধ্যমটা, যে আগে যেমন আমরা রাষ্ট্রভিত্তিক ভাবনা চিন্তা করতাম, যে রাষ্ট্রের একটা সভারেন্টি আছে, রাষ্ট্রের সেগুলো সব থাকার সত্ত্বেও সার্বভৌমত্বের বাইরে হচ্ছে মানুষের অবাধ চিন্তার চলন, যেটা সোশ্যাল মিডিয়া দেয়। এটা কিন্তু কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বাধা ধরা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। তো মানুষ অবিলম্বে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, তার ভাবনা চিন্তার প্রকাশ করতে পারে। এবং একটা সময় যখন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা জানি যে কমিউনিটি রেডিও স্টেশন বা এ ধরনের চিন্তাগুলো এসেছিল, যে অবাধ এয়ার স্পেস ফর অল, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া সকলের জন্য। এখানে কমিউনিকেশনটা আগের থেকে অনেক তাড়াতাড়ি হয় মানুষের সঙ্গে মানুষের। কোথাও গিয়ে যে আমি বলছি গৃহযুদ্ধের ক্ষেত্রে এখন নিউক্লিয়ার ওয়েপেন প্রত্যেকটা দেশের কাছেই আছে, চাইলেই তো আর সেগুলোকে ব্যবহার করা যায় না যে কোনো এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হোক, বা আমি বলছি যে গৃহযুদ্ধ যেটা আমরা নেপালে দেখছি এবং এর আগে বাংলাদেশেও দেখেছিলাম, সব ক্ষেত্রেই এই সোশ্যাল মিডিয়া বিপ্লবী কোথাও গিয়ে এই গণ অভ্যুত্থানের একটা চেহারা নিচ্ছে, মানুষ রাস্তায় নামছে। তার ফলে মানুষ প্রকাশ করবে কোথায়? যখনই রাষ্ট্রযন্ত্র শোষকের চূড়ান্ত ভূমিকা নেয়, তখনই কিন্তু পৃথিবীর ইতিহাসে বিপ্লব হয়। সেটা আমরা যদি আদিম স্লেভ যুগে যাই, তখন দেব স্পার্টাকুসের নেতৃত্বে হয়েছিল। পরবর্তীকালে যখন আমরা সার্ফ অ্যান্ড ফিউডাল লর্ডস অর্থাৎ ভূমিদাসরা ভূমি প্রভুদের বিরুদ্ধে করেছিলেন। এবং পরবর্তী সময় শ্রমিকরা নির্দিষ্টভাবে তারা বিপ্লব আন্দোলন সংগঠিত করেছেন। এবং রাষ্ট্রের ক্ষেত্রেও আমরা দেখেছি পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে, যেটা কালার রিভলিউশন হোক, সেটা ইউরোপের উইক স্টোরির মধ্যে লড়াইয়ের পরবর্তী সময়ে কোনো বিপ্লব হোক, সেটা কখনো গ্লোরিয়াস রিভলিউশন হোক, সেটা রাশিয়ার রিভলিউশন হোক, চীনের বিপ্লব হোক, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হোক, মানুষের শোষণযন্ত্র যখন চূড়ান্তভাবে শোষকের ভূমিকা নেয়, তখন মানুষ, তার কাছে আর অন্য কোনো অস্ত্র থাকে না প্রতিবাদ করা ছাড়া। এটা কে কীভাবে পরিচালনা করবে সেটা তার অন্য আঙ্গিক থাকতে পারে, কিন্তু মানুষ প্রাথমিকভাবে তার অধিকারগুলো সুনির্দিষ্ট করার জন্য কিন্তু বিপ্লব গড়ে তোলে। এবং এক একটা বিপ্লবের এক এক রকম তার যেটা নীতি বা তার যেটা বহিঃপ্রকাশ সেটা হতে পারে। আমরা যেটা নির্দিষ্টভাবে বলতে পারি, বিগত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড যেটা দক্ষিণ এশিয়ায় দেখা যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক। এর আগে আমরা সোশ্যাল মিডিয়া ভিত্তিক স্প্রিং রিভলিউশন দেখেছি, আমরা আরব স্প্রিংয়ের যেটা হয়েছিল সেটা দেখা গেছে, শাহবাগ আন্দোলন দেখেছি। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এরা যে এই বিপ্লবের আঙ্গিকটা যুব সমাজ তুলে নিচ্ছে নিজেদের হাতে, এটা বুঝতে হবে যে যুব সমাজ কিন্তু জেনজি, যারা এই বিপ্লবটা করছে, জেনজি কিন্তু অত কিছু বোঝে না। তাদের কাছে এইটুকু বোঝার ধারণা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা তাদের পক্ষে ক্ষতিকারক, সেইটুকুনি তারা বোঝে। এবং সোশ্যাল মিডিয়ায় যেহেতু তারা অবাধ চিন্তাধারা বা মুক্ত চিন্তার বা আদান প্রদান করতে পারে, এরা সংঘবদ্ধ হতে পেরেছে। এবং দক্ষিণ এশিয়া যে করাপশনটা আমরা বিগত কয়েক বছরে দেখছি, তার বহিঃপ্রকাশটা কিন্তু তিনটে দেশে আপাতত হয়েছে। স্যার, এই যে প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল, প্রত্যেকটাই তো ভারতের প্রতিবেশী রাষ্ট্র। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে এই তিনটের মধ্যে কি কোনো লিঙ্ক আপ রয়েছে? লিঙ্ক একটা জিনিস তো পরিষ্কার, যে যুব সমাজ কিছু বিষয় পছন্দ করেনি, সেটা বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক। মূল বিষয়টা করাপশান, নেপাল হোক করাপশান। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে সূত্রপাতটা হয়েছে।
3 নম্বর হচ্ছে বিদেশি শক্তি থাকতে পারে। এখন যেহেতু দেখা যাচ্ছে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হচ্ছে, আমেরিকান ইন্টারেস্ট থাকতে পারে, সেটা বাংলাদেশেও থাকতে পারে, সেটা নেপালেও থাকতে পারে। এটা খুবই স্পষ্ট যে পাওয়ার সেন্টার চেঞ্জ হচ্ছে, মার্কিন ভিত্তিক পাওয়ার সেন্টারগুলো চেঞ্জ হয়ে যদি ভারত, চীন, রাশিয়া কাছাকাছি আসে এবং সেটা ভারত সরকারের পক্ষ থেকে সেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, এটা তো ভুল কিছু নয়। যদি বিভিন্ন পৃথিবীর যে সাংস্কৃতিকগতভাবে চীন আমাদের অনেক কাছাকাছি ছিল এবং কালচারাল, আবার রাশিয়া আমাদের ঐতিহাসিকভাবে পুরনো বন্ধু, এই দেশগুলো যদি একসঙ্গে থাকে সেটা মার্কিন বিরোধী হয়ে যাচ্ছে। তারা ইনস্টিগেট করতে পারে, যেহেতু যেই 26টা চ্যানেল বন্ধ করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়েস্টার্ন চ্যানেলস, যেগুলোকে বন্ধ করা হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদী নীতির মধ্যে এটা পড়তেই পারে, ডিপ স্টেটের ধারণার মধ্যে পড়তে পারে, কিন্তু স্পষ্টভাবে এক্ষুনি বলা যাচ্ছে না। তবে এটা বলা যাচ্ছে যুব সমাজ যেটাই নিক না কেন, করাপশনটা তারা নিচ্ছে না। অর্থাৎ সেখানকার সরকার কোথাও গিয়ে সাধারণ মানুষের যে অধিকার, রাইট টু ইনফরমেশন বা রাইট টু স্পিচ, সেটা কোথাও গিয়ে খর্ব করতে চেয়েছে। এটা তো ছোটোবেলায় আমরা একটা বিখ্যাত সিনেমা দেখেছিলাম, বর্ন ফ্রি। মানুষ তো স্বাধীন মুক্ত চিন্তা ভাবনা করতে পারবেই, তার জীবনের এটা উদ্দেশ্য হওয়া উচিত। এটা পৃথিবীর যে কোনো সাংস্কৃতিক গতভাবে উন্নত দেশের চিন্তা, ভারতবর্ষের চিন্তাও তাই, যে মানুষ অনেক বেশি উন্নত হবে। এবং এখানে যদি বিবেকানন্দের কথা বলি, উনি বারবার করে বলেছেন যে এতদিন ঈশ্বরকে আমরা মানুষ রূপে দেখেছি, এবার মানুষ ঈশ্বরে উপনীত হবে। তার মানে কি, অবাধ চিন্তাধারার অধিকারী সে হতে পারে, এটা তো মানুষের অধিকার। সেটাকে যদি আমি কখনো বন্ধনের মধ্যে আঁকড়ে দেওয়ার চেষ্টা করি, স্বার্থে আঁকড়ে দেওয়ার চেষ্টা করি, নিজে চুরি করবো বলে অন্যকে কথা বলতে না দেওয়ার প্রক্রিয়া চালাই, তখন সেটা একটা ভয়াবহ রূপ নেয়। কেননা যার কিছুই নেই তার তো হারাবারও ভয় নেই। যুব সমাজের কাছে আগামী ভবিষ্যৎ তাদের কাছে থাকতে পারে, তাদের কাছে হারাবার মতন এমন কিছু নেই। যদি একটা অদূর ভবিষ্যতে দেখি আবার চাকরি নেই, বাকরি নেই, কাজ নেই, তখন স্বভাবতই এই বিপ্লব আসবে। রাষ্ট্রবিজ্ঞানের বেসিক জিনিস হচ্ছে স্কেয়ারসিটি অফ দ্য রিসোর্সেস। সমাজের সম্পদ খুব কম, তার উপর আধিপত্য কায়েম যদি মুষ্টিময় মানুষ করে রাখে, তাহলে সেটা তো তার একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশে যেটা হয়েছে, নেপালে যেটা হচ্ছে, শ্রীলঙ্কায় যেটা হচ্ছে, সেটাই হবে। এটা সুবিধে বড় বড় দেশ নিতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে কি নেয়নি আমি বলতে পারবো না। তবে আপাতপক্ষে এটাও ঠিক যে ভারতবর্ষে সতর্ক থাকা প্রয়োজন, কারণ আমাদের আন্তর্জাতিক পটভূমিকায় মার্কিনী নির্ভরশীলতাটা কিন্তু কমে গেছে। স্যার, আমরা জানি যে নেপাল আগে হিন্দু রাষ্ট্র ছিল, তারপরে সেখানে গণতন্ত্র এসছে, কিন্তু কোথাও গিয়ে এই যে বর্তমান যা পরিস্থিতি, সেখানে হিন্দুত্ববাদী বা দক্ষিণপন্থী যে রাজনৈতিক দলগুলো, তাদের কি কোনো ভূমিকা রয়েছে? দেখুন, হিন্দুত্ববাদী আর হিন্দুত্ব বা হিন্দুইজম বা হিন্দুত্ব দুটো শব্দের মধ্যে পার্থক্য থাকে। ভারতবর্ষ সাংস্কৃতিকগতভাবে হিন্দু, এবার এই হিন্দুকে ওইভাবে ডিফাইন করা যায় না। মানে যদি আমি রাইটিস বলি, এর মধ্যে আমি যদি বলি তন্ত্র সাধনা আছে, বৈষ্ণব আছে, বহু বিষয়ের মিশ্রণ এই হিন্দু ধারণাটার মধ্যে আছে। এটা একটা কালচারাল স্পেসে হিন্দু বিষয়টা গড়ে ওঠে। কিন্তু এটাকে যদি পলিটিক্যালি দেখি, যেটা বিশেষ করে ব্রিটিশরা ব্যবহার করেছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 1905 সালে তারা সাকসেসফুল হয়নি। 47 সালে কিছুটা হলেও ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। এবং এখন ন্যারেটিভও কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আপনি দেখবেন যে কিছুদিন আগেও যে নির্দিষ্ট ন্যারেটিভ থাকতো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করব, এখন বলছে সবাই হিন্দু, কারণ হিন্দু সার্বিক একটা সভ্যতার অংশ। আমার মনে হয় না যে হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে ভারতের কোনো ভূমিকা এখানে আছে। এখানে মার্কিনী ভূমিকা থাকতে পারে। আমার যতদূর মনে হচ্ছে আমাদের নতুন ইন্টারন্যাশনাল রিলেশনসে রেজিম চেঞ্জের জন্যে বিদেশি শক্তি ডিপ স্টেটটাকে ব্যবহার করছে। আর যদি কেউ সার্বিকভাবে হিন্দু ধারণার উপর বিশ্বাস করে, সেটা কখনোই দক্ষিণপন্থী হতে পারে না, সেটা বরঞ্চ রিভলিউশনারি হতে পারে। অর্থাৎ আমি যদি প্ল্যাটফর্মে দেখি, নেপালের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সুদীর্ঘ, আবার তিব্বতের সঙ্গেও সুদীর্ঘ। তখন বৌদ্ধের ধারণা, বুদ্ধের ধারণা, জৈনদের ধারণা, হিন্দুদের ধারণা, আবার তার কাজটা, তার মিশ্রণ, সেটা যে পলিটিক্যালি কাউকে অ্যাক্টিভেট করতে পারবে বলে আমার মনে হয় না। স্যার, আমি শেষ একটাই প্রশ্ন করব, কেপি ওলি সরকারের কি কি ব্যর্থতা ছিল বলে মনে করেন? আজকের সরকারগুলোর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে না। যদি সরকার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে, যে কোনো সরকারকে আমি সেটা বলবো, নির্দিষ্টভাবে এই যুব সমাজের কথা ভাবে, তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন কোনো রাষ্ট্রকেই হতে হবে না। নির্দিষ্ট চাকরি, করাপশান, আত্মসিদ্ধি, আত্মতুষ্টি, গড়ি কিনছে কয়েকশো ডলারে,
এটা কি যুব সমাজ মেনে নেবে? তাদের বাঁচতে হবে, তাদের বাঁচতে হবে সুদীর্ঘ একটা সময়, নির্দিষ্ট প্রকল্প থাকা দরকার, প্রয়োজন। এবং এগুলো নেপালে ছিল না, বাংলাদেশেও ছিল না, শ্রীলঙ্কাতেও ছিল না। তার জন্য এই বিপ্লব, এই আন্দোলন। অর্থাৎ সরকারের উচিত প্রজন্মকে বাঁচিয়ে রাখা, কারণ এই প্রজন্ম কিন্তু জন্ম থেকেই দেখছে স্পেস স্টেশনে মানুষ বসবাস করছে, তাদের ভুলিয়ে রাখা যায় না। তাদের কাছে চিন্তার ভাবনাটা কিন্তু অনেক দূরে। তো তাদের সেই চিন্তা ভাবনাগুলোকে অ্যাটেন্ড না করতে পারলে এরকম ধরনের বিপ্লব সংবদ্ধ হবেই। তারা বিপ্লব কী করবে? কিছুদিন পর কি চাকরি পাবে না, তাদেরকে বিপ্লব করাই ভালো। এই যে নেপো কিডসের যে বিষয়টা আসছিল, বললাম তো, মুষ্টিমেয় মানুষের হাতে ক্ষমতা যদি চলে যায়, আমি সেটা তখনই ব্যবহার করতে পারি যখন সেটা সবার কাছে থাকবে। আমি একা কোনো কিছু বহিঃপ্রকাশ করে ব্যবহার করলে তার মূল্য থাকে না, সেটার একটা রিপারকেশন হয়, যেটা নেপালে হলো।